হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আর আমরা যেরকমভাবে ভারতের ভূগোলটাকে অন্যরকমভাবে দেখার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম, যেখানে প্রতিটা রাজ্যের খুঁটিনাটি দেখে নিচ্ছিলাম একবারে। তথাকথিতভাবে যেভাবে ভূগোল পড়া হয়, জানা হয়, সেরকম ভাবে জীবন বোধের নিরিখে সিভিল সার্ভিস যেরকম হওয়া উচিত সেভাবে জানছিলাম। তো সেই নিরিখে আজকের পরের টপিক নিয়ে চলে এসেছি, যেখানে আমরা রাজ্য ওয়াইজ প্রতিটা দিক অ্যানালিসিস করার চেষ্টা করছিলাম বার্ডস ভিউতে। সেই নিরিখেই আজকের সেশন শুরু করছি, যেখানে মূলত আমরা তিনটে জায়গার ওপর আজকে বেশি করে দৃষ্টিপাত করব। এক, উত্তরাখণ্ড রাজ্যের সমস্ত বিষয়বস্তু। উত্তরাখণ্ড কোন জায়গায় বুঝতে পারছো, উত্তরাখণ্ড রাজ্যের বিষয়বস্তু। দুই, যে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ অঞ্চল থেকে ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে অন্য রাজ্য তৈরি হলো, অর্থাৎ মূল যে উত্তরপ্রদেশ রাজ্য তার ডিটেল দেখে নেব। এবং এইগুলোর মাঝ বরাবর ভারতবর্ষের যে কেন্দ্র রাজধানী, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন দিল্লি, সেটা বা কীভাবে আসলো, এই গল্পগুলোকে আমরা ম্যাপের মাধ্যমে, গল্পের মাধ্যমে, পয়েন্টের নিরিখে, যেমন যেমন অন্যান্য রাজ্যগুলোকে দেখেছি অলরেডি, অনেকগুলো রাজ্যই, সেটা উত্তর হোক, পশ্চিম হোক, নর্থ ইস্টের দিক হোক, সাউথ ইন্ডিয়ার দিকে হোক, তেমনভাবে এই তিনটে জায়গাও আজকে আমরা দেখব আজকের ক্লাসে। চলো ক্লাস শুরু করি। প্রথম রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড নিয়ে গল্প। উত্তরাখণ্ড এর রাজধানী হচ্ছে দেরাদুন। কথাই বলে এই দেরাদুনের মানে হচ্ছে দেবভূমি, দেবভূমি বা ঈশ্বরের ভূমি। যদিও এই রাজ্যটার তবে তৈরি হলো উত্তরপ্রদেশ থেকে ভেঙে, অর্থাৎ 2007 সালে। তখন কিন্তু এর নাম ছিল উত্তরাঞ্চল। পরবর্তীকালে 2007 সালে এর নাম পাল্টে হয়ে যায় উত্তরাখণ্ড। বাট রাজ্যটা মূলত ভাঙছে উত্তরপ্রদেশ থেকে উত্তরাঞ্চল নামে, সেটা কিন্তু 2000 সালের 9ই নভেম্বরে। অর্থাৎ অঞ্চলটা ভাগ হয়ে যাচ্ছে 2000 সালের 9ই নভেম্বর। 2007 সালে, 7 বছর পর, এই উত্তরাঞ্চল নামটা পাল্টে হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড বা দেবভূমি, বা বলা যেতে পারে ঈশ্বরের ভূমিকে কেন্দ্র করে, বা দেরাদুন তার রাজধানী হচ্ছে। আন্তর্জাতিক সীমানা, এই উত্তরাখণ্ডের যদি এইটুকু জায়গা দেখে নেওয়া যায়, তাহলে বেশ কিছু জায়গায় যেখানগুলো তার বিখ্যাত বিখ্যাত জেলা, যেখানে লোকে পাহাড়ি অঞ্চল ঘুরতে যায়, যে গ্রেট যে হিমালয়ান জায়গা, তার মধ্যেই পড়ে যায়। মূলত দেরাদুন জেলাটা এই রকম একদম পশ্চিম দিককার জেলা এই রাজ্যের বলা যেতে পারে। প্রায়শই যে বর্ষাকালে প্রচুর হরপা বান আসে, এখানে প্রচুর ধ্বংস হয়, প্রচুর নদীনালা দুমদারাক্কা পাহাড় ধসিয়ে নিয়ে যায়, প্রচুর গ্রামকে গ্রাম উড়ে যায়। সেই জায়গাটা হচ্ছে উত্তরের দিকে উত্তর কাশী ডিস্ট্রিক্ট। উত্তর কাশী ডিস্ট্রিক্টে প্রচুর রকম ট্রেক হয়। যারা ট্রেক করতে ভালোবাসো তারা তো এই গল্পগুলো নিশ্চয়ই জানো। হরিদ্বার, যেখানে মূলত তীর্থক্ষেত্র মূলত লোকে যায়, সেটা হচ্ছে একদম পশ্চিম দিকের দক্ষিণ দিকের অংশ হরিদ্বার। এরপর যেখানে পার্টিকুলার ভাগীরথী নদী এবং পার্টিকুলার যে হিমগঙ্গা মিশছে, যেখান থেকে তোমার একটা বিখ্যাত ড্যাম রয়েছে, তেহুরি ড্যাম। এই তেহুরিকে কেন্দ্র করে তেহুরি জেলা রয়েছে এরকম জায়গাতে। এর মাঝখানে তুই তলার দিকে দেখো, তেহুরির তলার দিকে তোমার রয়েছে পাউরি জেলা। পাউরির ইস্টের দিকে তোমার আলমোড়া রয়েছে, আলমোড়া ডিস্ট্রিক্ট। তারই তলায় লোকে বিখ্যাতভাবে ঘুরতে যায় উত্তরাখণ্ডে, সেটা নৈনিতাল। এটাও হিল স্টেশন রয়েছে নৈনিতাল। নৈনিতালের তলার দিকে তোমার রয়েছে উধাম সিং নগর। একদম কোনাকুনি দিক নেপালের সাইডে দেখা যায় চম্পাবট, ছোট্ট একটা জেলা। এরই ওপর দিক নেপালের সাইডে, মানে তিব্বত নেপাল ঘেঁষা কোনাকুনি যে জায়গাটা, সেটা হচ্ছে পিথোরাগড় ডিস্ট্রিক্ট। পিথোরাগড় ডিস্ট্রিক্ট। যারা যারা নদীগুলোর নাম মোটামুটি জানো, পড়াশোনা করেছো, তারা তো ব্যাপারগুলো বুঝতেই পারছো। নাহলে তা আমরা পরে ক্লাসগুলোতে সিরিজ ওয়াইজ সেগুলোতে আসবোই। পিথোরাগড়, যেখানে তোমার কামেট, ত্রিশূল, এই পর্বতগুলো রয়েছে। ঠিক আছে। এর মাঝখানে তোমার রয়েছে বিখ্যাত একটা জেলা, তার নাম হচ্ছে চামোলি ডিস্ট্রিক্ট। সেখানে অনেক ন্যাশনাল পার্ক টার্কগুলো তোমরা পাবে, যেমন জিম করবেটের নাম তোমরা।
এদের দুইয়ের মাঝখানে এই তেহরি আর চামেলির মাঝখানে তোমার রুদ্রপ্রয়াগ রয়েছে। রুদ্রপ্রয়াগের নামও তোমরা শোনো, কেদারনাথ, বদ্রীনাথ, এই জায়গাগুলো। আর এই মাঝখানের জায়গা চামলি আর পিথোরগড়ের আর আলমোড়ার মাঝখানের জায়গা বাগেশ্বর, এই রকম ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি জায়গাটা হচ্ছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডের তাহলে এই রকম সাইডে ইস্টের দিকে তিব্বত আর চায়না যেটা ক্যাপচার করে রেখে দিয়েছে, এই দিকে ইস্টের দিকে নেপাল রয়েছে, তলার দিকে তোমার রয়েছে হিমাচল প্রদেশ, এই উত্তর দিকটাতে হিমাচল প্রদেশ থাকবে, উপরের দিকে এইচপি, এইদিকে এইচপি থাকবে, আর তলার দিকে তোমার থাকবে মূলত উত্তরপ্রদেশ। এই হচ্ছে বাউন্ডারি। তাহলে একদিকে হিমাচল প্রদেশ, একদিকে উত্তরপ্রদেশ, আর একদিকে আন্তর্জাতিক বর্ডার। এই হলো ভারতবর্ষের পাহাড়ি একদম গ্রেট হিমালয়ের বুকে ভারতবর্ষের মাইথোলজির গল্প। সেই ভগীরথ গঙ্গাকে আনছে, নানা রকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পিকস, সবটা মিলিয়ে পাহাড়ি একটা জায়গা। তাহলে আন্তর্জাতিক সীমানা দুটো, চীন যেটা মূলত তিব্বত ছিল, চায়না ক্যাপচার করেছে, আর এটা তোমার নেপাল। আর রাজ্য সীমানা দুটো, একটা হচ্ছে এইচপি আর একটা হচ্ছে ইউপি। এখানে ইম্পর্টেন্ট চারটে ধাম পর্যটনের জন্য বিখ্যাত, 4 ধাম যাত্রা বলা হয়, যেমন বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী। সমস্ত ইম্পর্টেন্ট রিভার সিস্টেমও কিন্তু এখান থেকেই আসছে। যেমন তোমরা জানো বদ্রীনাথের দিক থেকে আসছে অলকনন্দা রিভার, কেদারনাথের দিক থেকে তোমার মন্দাকিনী রিভার আসছে, গঙ্গোত্রীর থেকে তোমার ভাগীরথী আসছে, যমুনেত্রীর থেকে তোমার যমুনা নদীর উৎপত্তি। এই রাজ্যের রাজ্য প্রাণী বা স্টেট অ্যানিমেলের নাম হচ্ছে হিমালয়ান যে ট্যাগ হরিণ বা কস্তুরী হরিণ বলা হয়, কস্তুরী মৃগ। 2, এই রাজ্যের রাজ্য ফুল হচ্ছে ব্রহ্মকমল, মানে পদ্ম ফুল একরকম। রাজ্য গাছ স্টেট ট্রি হচ্ছে বনারস। রাজ্য পাখি হিমালয়ান মোলান। রাজ্য ভাষা হচ্ছে ঘরওয়ালি, এখানকার লোকাল ভাষা ঘরওয়ালি। কুমায়ুনি, যেহেতু কুমায়ুন প্রভিন্স, গাড়োয়াল কুমায়ুন প্রভিন্স, এই অঞ্চলগুলো কুমায়ুনি ল্যাঙ্গুয়েজ রয়েছে। মূলত এগুলো আঞ্চলিক ভাষা, বাট মূলত হচ্ছে হিন্দি ভাষা। সরকারি ভাষা প্রাথমিকভাবেই হিন্দি, কিন্তু মাধ্যমিক স্তরের জন্য এখানে সংস্কৃত ভাষার চর্চা করা হয়। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। জেলার সংখ্যা 13, তোমরা পরীক্ষার আগে অবশ্যই আপডেট করে যাবে যে জেলার সংখ্যা বাড়ালো না কমালো। এই রাজ্যের যদি আমরা দেখি তাহলে এখানে রিভার সিস্টেম ইম্পর্টেন্ট, যেহেতু অনেক বড় বড় পিক রয়েছে। এই যে পিক বা গ্লেসিয়ার, তো ইম্পর্টেন্ট রিভার সিস্টেম সবই এখান থেকেই আসছে। ভারতবর্ষের মূল যে বৃহৎ সমভূমি অঞ্চল, তো সবই তৈরি হতো তোমার এই রিজিয়ান থেকে। তো সেই নিরিখে নদী বলতে গঙ্গা, যমুনা, কালী, রামগঙ্গা, টোন, এই ধরনের রিভার সিস্টেমগুলো থাকবেই। এইখানে বেশ কিছু তোমার জলপ্রপাত দেখতে পাওয়া যাবে, কারণ পাহাড়ি অঞ্চল, জলপ্রপাত থাকবে, ওয়াটারফল থাকবেই। যেমন বাসুধারা, করবেট নামে, তোমরা জিম করবেট ন্যাশনাল পার্কের নাম, করবেট নামে একটা ওয়াটারফলও আছে, ঝাড়িপানি আছে, কেমটি আছে, সহস্রধারা পরীক্ষায় খুব আসে, এটা স্টারমার্ক করে রেখে দাও। জানমি টাইগার ফলস বলা হয়, বাঘের পতন ভালো বাংলা হচ্ছে টাইগার ফলস, ঠিক আছে। এই ধরনের ওয়াটারফলগুলো এখানে অ্যাভেলেবেল। যেটুকু পরিমাণ পাহাড়ি ভ্যালি রিজিয়ান আছে সেখানে ধান, গম, আর্লি, জোয়ার, তৈলবীজ চাষ করা হয়। যেটুকু জায়গা আছে সেখানে মিনারেলসও পাওয়া যায় অল্প পরিমাণে, যেমন চুনাপাথর, মার্বেল, ফসফেট শিলা, ডলোমাইট, ম্যাগনেটাইট, তামা, জিপসাম পাওয়া যায়। এই অঞ্চলে যেহেতু বেশ কিছু মন্দির রয়েছে, তো ন্যাচারালি এই রাজ্যটা হিন্দু ধর্ম বেশি পরিমাণে রয়েছে। তার মানে একেবারেই যে নেই তা নয়, অন্যান্য ধর্মের লোকজন। তোমরা সেই কেদারনাথ সিনেমা দেখেছো নিশ্চয়ই, তো সেখানে দেখেছো কেদারনাথ যাত্রা, এটা কেদারনাথের মন্দির, তোমরা নিশ্চয়ই ছবি দেখে বুঝে গেছো। তো সেই নিরিখে যদি বলা যায় এখানে মূলত উৎসবগুলো কি, যেমন নন্দা দেবীর মেলা, কিংবা দেবী ধুরার মেলা, কিংবা পুরঙ্গির ফেস্টিভ্যাল, পুরঙ্গির ফেয়ার, এগুলো কিন্তু এখানকার লোকাল বা এই রাজ্যের ইম্পর্টেন্ট ফেয়ার ফেস্টিভ্যালের মধ্যে পড়ে। যদি বলা যায় ফোক ডান্স, ফোক সং কি কি আছে, তাহলে গাড়োয়ালি প্রভিন্সের জন্য গাড়োয়াল ফোক ডান্স আছে, ফোক সঙ্গীত রয়েছে। এখানকার লোকজন কি কি আর্ট অ্যান্ড কালচারে পারফর্ম করে থাকে, যেমন খলি কাঠ খোদাই করে,
এক ধরনের মিনিয়েচার বলা হয়, কাঠ খোদাই করে, খলি কাঠ খোদাই করা, আইপান, রঙ্গোলি বানানো, এগুলো এখানকার কারুশিল্পের মধ্যে পড়ছে। পর্যটন স্থান এখানে তো আসবেই, কারণ পাহাড়ি জায়গা, নৈনিতাল, নন্দাদেবী পার্ক, আলমুরা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ ফ্লাওয়ার্স লোকে তো ঘুরতে যায়, এবং আরও প্রচুর জায়গা আছে, যেমন দেরাদুন, হরিদ্বার, তারপরে তোমার নৈনিতাল, প্রচুর জায়গা ট্রেকিং হয় সেখানে, এরকম প্রচুর জায়গা আছে যেখানে লোকে ঘুরতে যায়। উত্তরাখণ্ড, আর উত্তরাখণ্ড মানে মূলত কিন্তু ট্রেকিং করার জায়গা। প্রচুর লেক রয়েছে, রূপকুণ্ড ফুঙ্কুন, এরকম প্রচুর লেক রয়েছে, তোমরা জানো সেই জায়গা। ট্রেকিংয়ের যারা ভিডিও দেখো, ব্লগিং দেখো, তারা তো জানোই। ন্যাশনাল পার্কও বেশ কিছু আছে, যেমন জিম করবেট, গঙ্গোত্রী, নদদেবী, রাজি, অফ ফ্লাওয়ার্স, আরও আছে। যেমন বলা যেতে পারে গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক, গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক। আসলে যদি একটুখানি মজার ছলে পড়িয়ে দিই তোমাদেরকে, তাহলে একটুখানি এক ঝলক দেখে নাও যে ন্যাশনাল পার্কগুলোকে না উত্তরাখণ্ডের জন্য আমরা জিগজ্যাগ ওয়েতে পড়তে পারি। যেমন জেড লেখো, তার মানে স্যার এটা নর্থ ওয়েস্টার্ন দিক, এটা নর্থ ইস্টার্ন দিক, এই রাজ্যের মধ্যেই যদি দেখা যায়, মানে উত্তরাখণ্ড রাজ্যের মধ্যেই যদি গল্প দেখি, তাহলে এটা নর্থ মানে সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন, আর এটা হবে সাউথ ইস্টার্ন রিজিয়ন। এই রাজ্য নিরিখে বলছি, কিন্তু সবই কিন্তু বলছি আমি উত্তরাখণ্ড রাজ্যের নিরিখে। উত্তরাখণ্ড রাজ্যের যদি নিরিখেই গল্পটা আসে, তাহলে স্পেসিফিক্যালি মনে রাখতে হবে 1 নম্বর পজিশন যদি ধরে নেওয়া যায়, তাহলে স্যার এটা হচ্ছে গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক এখানে রয়েছে। ঠিক 2 নম্বর জায়গায় তোমার রয়েছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। 3 নম্বরে কোনাকুনি জায়গায় তুমি পেয়ে যাবে ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে। মাঝখানে 4 নম্বর পজিশনে তুমি পেয়ে যাবে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। তুমি এখানে সাউথ ওয়েস্টের দিকে তুমি এখানে পেয়ে যাবে রাজাজি ন্যাশনাল পার্ককে। আর একদম এই দিকে 6 নম্বর পজিশনে তুমি পেয়ে যাবে জিম করবেটকে। জিম করবেট অনেকে এরম ভাবেও লেখে, জিম করবেট ন্যাশনাল পার্ক। মজার বিষয় হচ্ছে রাজাজি যে ন্যাশনাল পার্ক, এর মধ্যে আবার বেশ কিছু জায়গা রয়েছে। আসলে এটা হরিদ্বারের পাশে, হরিদ্বারের পাশে এটা অবস্থিত। যারা যারা হরিদ্বার গেছো তারা হয়তো দেখেছো, হরিদ্বার থেকে দেরাদুন যাওয়ার রাস্তায়, দেরাদুন এরকম জায়গায় রয়েছে, এরকম করে ঘুরে যেতে হয়। দেবের ডান দিকে যাওয়ার সময় কাঁটাতার দেয়া থাকে বেশ কিছু। কেন? রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে স্যার এখানটায় তোমার রয়েছে রাজাজি টাইগার রিজার্ভ। তোমার এখানে তুমি পাবে চিল্লা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তুমি এখানেই এর মধ্যে লোকেশনে তুমি পেয়ে যাবে মতিচুর। মতিচুরের লাড্ডুর নাম তোমরা শোনো, তাই নামটা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রাজাজি, চিল্লা, মতিচুর, এগুলো সবই এর মধ্যেই মধ্যে পড়ে যাচ্ছে। এবং এখানে এলিফ্যান্ট রিজার্ভও আছে, ঠিক আছে। জিম করবেট ন্যাশনাল পার্ক এর তো বর্তমান নাম পাল্টে দিয়েছে, কমেন্টে জানিয়ে দাও কি। রামগঙ্গা ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়েছে। এই যে গোবিন্দ পশু বিহারটা তোমরা যেটা দেখলে ন্যাশনাল পার্ক, এইখানে জায়গা আছে, তার নাম আছে সাংকড়ি, লোকেশন আছে। আসলে এখান থেকে ট্রেকিং হয়, ট্রেকিংটা হয়
কেদারকান্ঠা, কেদারকান্ঠা ট্রেকিং হয়, ট্রেক। এটা আলাদা করে লিখছেন কেন? কারণ হিমালয়ে মোটামুটি স্তরে যদি দেখা যায় যে 142 না টোটাল হিমালয়ান পিকস থাকে, একমাত্র হিডেন পিক এইটাই, ওখানে না গেলে দেখা যায় না। যারা যারা ট্রেকিং করতে যাও, এটা পুরোপুরি স্নো ট্রেক, আমি নিজে গেছি বলে এতগুলো বলতে পারছি। এবং মজার বিষয় এই যে গোবিন্দ পশুবিহার ন্যাশনাল পার্ক, এটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট স্নো লেপার্ড প্রজেক্ট এখানেই হয়েছিল। লেপার্ড প্রজেক্ট এখানেই হয়েছিল, ঠিক আছে। প্রথম স্নো লেপার্ডকে সংরক্ষণ করার কাজ। এবং নন্দা দেবী যে ন্যাশনাল পার্কের নাম বলছি, নট অনলি ন্যাশনাল পার্ক বাট অলসো দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ। এই পুরো জোনটা যার মধ্যে পড়ে যায় সেটা হচ্ছে এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে। আরেকটা যা মজার জিনিস, ভ্যালি অফ ফ্লাওয়ার্সে অ্যালপাইন যে ফ্লাওয়ার, এন্ডেমিক অ্যালপাইন ফ্লাওয়ার, এটাই দেখতে পাওয়া যায়। এবং এরই পাশে এখানে শতপন্থ গ্লেসিয়ার রয়েছে, শতপন্থ গ্লেসিয়ার। আর এখান থেকে উৎপত্তি হচ্ছে তোমার কোন নদী? অলকনন্দার ধার, অলকনন্দা ওখান থেকেই। তার মানে রিভার সিস্টেম বলো, ন্যাশনাল পার্ক বলো, তুমি এই যে জিওগ্রাফিতে কারুকার্য খেলা খেলতে পারছো, কারণটা কি? তোমার চোখের সামনে ম্যাপ ভাসছে, কোন দিক থেকে ডানে না বায়ে কি না কি আছে। আমরা সেই রকম ভাবে পরবর্তীকালে বিভিন্ন চ্যাপ্টার পড়বো, গল্প করা, মজা করা, ম্যাপ ওরিয়েন্টেড ভাবে পড়ার গল্পগুলো আসবো। বাট আমি চাইছি ওই তালিমে যাওয়ার আগে তোমরা মিনিমাম বেশ কিছু রেয়াজ আগে করে নাও, যেখানে আমরা কোথায় কোন রাজ্য কি কি গল্প সেগুলো যাতে একবার দেখে নিতে পারি। আশা করি যারা যারা রেগুলার ক্লাস করো মজা বুঝতে পারছো যে মজা এখনো বাকি রয়েছে। সুতরাং সিভিল সার্ভিসের মতো করেই পড়তে হবে, বাট তার জন্য তাকে তৈরি হতে হবে, রেডি হতে হবে যে আমি সেটাকে কোপ আপ করতে পারবো। এই নিরিখেই বলে রাখি যে এখানে গোবিন্দ পশু বিহার, কেদারনাথ, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তো আছেই, আরও অনেক কিছু আছে। বাট এইগুলো হচ্ছে তোমার জার্নি, ঠিক। এগুলো মোটামুটি স্তরে এগুলো পড়া। পর্বত, নন্দাদেবী, পঞ্চচুল্লি, ত্রিশূল, ভাগীরথী, নীলকান্ত, গোমুখ, চৌখাম্বা, এরকম অনেক ইম্পর্টেন্ট পিকস রয়েছে এখানে। পাসেস রয়েছে যেমন নীতি পাস, মানা পাস, লিপু লেক, পরপর পরপর অনেকগুলো পাসেস রয়েছে, ঠিক আছে। ট্রাইবাল লোকজন, রাজি সিনেমার নাম তোমরা দেখেছো, রাজি বলে ট্রাইবাল গ্রুপ এই রাজ্যের রয়েছে। থারু, কুস্কা, জৌনসারি, ভটিয়া এই রাজ্যে পাওয়া যায়। বাট মূলত এই চারটে, রাজি থেকে জৌনসারি, এইগুলো কিন্তু বেশি করে মুখস্থ রাখবে এই রাজ্যের জন্য, কারণ কোশ্চেন আসে বিভিন্ন রকম ভাবে। তো সুতরাং পাহাড়, পর্বত, ন্যাচারাল ডাইভার্সিটিস সমস্তটা মিলিমিশে, কালচার, প্রকৃতি সবটাকে মিলিয়ে উত্তরাখণ্ড এক অনন্য রাজ্য ভারতবর্ষের জন্য। আমরা এর পরের রাজ্যে চলে আসব উত্তরাখণ্ড। আমরা দেখে নিলাম এরকম জায়গায় রয়েছে। উত্তরাখণ্ডের পাশের যে রাজ্যটা, এটা হচ্ছে মূল উত্তরপ্রদেশ, যেটাকে আমরা এই মুহূর্তে পড়ব। আমাদের উত্তরাখণ্ড পড়া হয়ে গেল, আমরা উত্তরপ্রদেশে আসব। উত্তরপ্রদেশ ভারতবর্ষের অন্যতম একটা বড়তম রাজ্য, জনসংখ্যার নিরিখে তো বটেই। উত্তরপ্রদেশ যেখানে সব থেকে বেশি এমপি যায় কেন্দ্র সরকারের জন্য, তোমরা জানোই। তার রাজধানী কোথায়? লখনৌ। লখনৌ হচ্ছে রাজধানী। জেলার সংখ্যা 75, তোমরা পরীক্ষার আগে দেখে যেও আপডেট হচ্ছে কিনা। রাজ্য সীমানা চার ধার দিয়ে রয়েছে। একই দেখো, এইদিকে তোমার রাজস্থান পাচ্ছে, এইদিকে তোমার হরিয়ানা পড়ছে, উত্তর দিকে তোমার উত্তরাখণ্ড, পূর্ব দিকে তোমার বিহার, পূর্ব দিকে তোমার ঝাড়খণ্ড, দক্ষিণ পূর্ব দিকে তোমার ছত্তিশগড়, দক্ষিণ দিকে তোমার মধ্যপ্রদেশ এবং উত্তর দিকে তোমার নেপাল, ঠিক আছে। এইরকম বিশাল বড় একটা রাজ্য, অনেকগুলো রাজ্য সীমানা, অনেকগুলো তোমার আন্তর্জাতিক সীমানা রয়েছে। যার ভাষা হচ্ছে মূলত হিন্দি, যারা উর্দু ভাষা চর্চা করা হয়। আওয়াধ থেকে বলেই আমরা ওই সেই নবাব, আউধের নবাব, মূলত এইরকম জায়গাটা আওয়াধই রয়েছে। ভোজপুরি একটা পপুলার ভাষা উত্তরপ্রদেশের ল্যাঙ্গুয়েজের জন্য। বুন্দেলখণ্ড
তখন তোমরা বিন্ধ্য পর্বত পড়ে থাকো, তার ওপর দিকে বিন্ধ্যাঞ্চল, কি বলে বাগেলখন্ড, এগুলো পড়ে থাকো। সুতরাং এই যে বাগের পার্টিকুলার এই যে ভান্ডার হিল, এর মাঝখানে যে বুন্দেলখণ্ড রয়েছে, তো বুন্দেলখণ্ড রিজিয়নে বুন্দেলখণ্ড ভাষার যে টার্ম। আবার তুমি যখন চলে আসো এই দিকটায়, ওই মথুরার দিকে, তখন ব্রজ ভাষার প্রভাব দেখতে পাও। তার মানে উত্তরাখণ্ড কিন্তু গঙ্গার যে পার্টিকুলার অববাহিকা অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চল, তার মধ্যে পড়ে যাচ্ছে। তবুও মজার বিষয় এটাই, এখানে নানা রকম আঞ্চলিকতার প্রভাব রয়েছে, কালচারের প্রভাব রয়েছে। সেই রকমই রাজ্যের রাজ্য প্রাণী হচ্ছে তোমার যেগুলো আর কি তোমার জলাভূমি, যাকে সোয়াম্প ডিয়ার বলা হয়, জলাভূমির হরিণ। রাজ্য পাখি হচ্ছে তোমার সারাস বা ক্রেন, যাকে বলা হয় সারস পাখি। রাজ্য গাছ হচ্ছে অশোক বা পিপল ট্রি। রাজ্য ফুল হচ্ছে পলাশ ফুল। এটা খুব মজার বিষয়, পলাশ ফুল ওখানকার জন্য রাজ্য ফুল, ঠিক আছে। রাজ্য নৃত্য কত্থক, এটা মনে রাখতে হবে, পরীক্ষায় কোশ্চেন আসে কত্থক ভারতবর্ষের কোন রাজ্যের নাচ, কত্থক উত্তরপ্রদেশের নাচ। এবার যদি ঘুরিয়ে কোশ্চেন করে বলে দেয় কত্থক ভারতবর্ষের কোথাকার নাচ, শুধুমাত্র তখন উত্তরপ্রদেশ করবে না, রাদার নর্থ ইন্ডিয়ায় করতে হবে। আর তোমার যদি প্রশ্ন করে বলে দেয় যে কত্থক কোন দেশের ন্যাশনাল ডান্স, তখন ইন্ডিয়া অবশ্যই হবে না, হবে পাকিস্তান। ইন্ডিয়ান ন্যাশনাল ডান্স হচ্ছে গিয়ে ভারতনাট্যম, তামিলনাড়ু বেস্ট, আর পাকিস্তান ন্যাশনাল ডান্স হচ্ছে কত্থক। কিন্তু উত্তর ভারতবর্ষ, রাদার পার্টিকুলারলি উত্তরপ্রদেশে কত্থক ঘরানার যথেষ্ট পপুলারিটি রয়েছে। এখানকার রাজ্য ক্রীড়া হচ্ছে হকি, মাঠের যে হকি খেলা হয় সেটা ফিল্ড হকি, আইস হকি বা ইনডোর হকি নয়, ফিল্ড হকি। আর পর্যটনের আকর্ষণ অবশ্যই যে আগ্রা উত্তরপ্রদেশের মধ্যেই পড়ে যায়, আগ্রা মানেই তাজমহল। এছাড়াও সঙ্গম, এলাহাবাদ অঞ্চল, বারাণসী, কাশী, এগুলো তো উত্তরপ্রদেশের জন্য আলাদাই আকর্ষণীয় জায়গা। এছাড়াও মথুরা, অযোধ্যা, এরকম অনেক জায়গাতে লোকে ঘুরতে যায় তীর্থস্থান। তো এই রাজ্য তৈরি হচ্ছে 1937-এর 1 এপ্রিল, উত্তরপ্রদেশ। এর আগে এই উত্তরপ্রদেশটা অনেকগুলো অঞ্চল নিয়ে ছিল ইউনাইটেড প্রভিন্স। তখনও ইউপি বলতো ব্রিটিশ আমলে, তখন থেকে সেটা ছিল ইউনাইটেড প্রভিন্স, যুক্ত প্রদেশ বলতো। কিন্তু যখন তোমরা দেখতে পাচ্ছ যে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চলে আসে, তার পরবর্তীকালে এই রাজ্যকে আলাদা করে ভাগ করে দেওয়া হয় এবং নাম করা হয় উত্তরপ্রদেশ 1 এপ্রিল 1937। তো এই সালটা একটু খেয়াল রেখো বাবা। আগ্রা, অযোধ্যা, এই সমস্তটাকে নিড়িয়ে তখন যুক্তপ্রদেশ ছিল, ঠিক আছে। পরবর্তীগুলো বাদ দিয়ে উত্তরপ্রদেশকে উত্তরপ্রদেশ হিসাবে চিহ্নিতকরণ করা হয়। 1950 সালের 26শে জানুয়ারি এই জায়গাটার নামকরণ করে পাল্টে দেওয়া হয় উত্তরপ্রদেশ, মানে স্বাধীন ভারতবর্ষে তার নাম পাল্টে যায় 26শে জানুয়ারিতে উত্তরপ্রদেশ হিসাবে। 2000 সালে নভেম্বর মাস 9 নভেম্বর এই উত্তরপ্রদেশ থেকে কাট করে দিয়ে আলাদা করে উত্তরাঞ্চল হয়। যদিও 2007 সালে গিয়ে সেই উত্তরাঞ্চলের নাম পাল্টে হয়ে যায় উত্তরাখণ্ড, যেটা আমরা আগের পয়েন্টেই দেখলাম, ঠিক। এছাড়া এই রাজ্য মূলত বললাম গঙ্গার আবহাওয়িকা অঞ্চল নিয়ে রয়েছে। সুতরাং গঙ্গা, যমুনা, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা বা ঘাগরা, বেতোয়া, কেন ইত্যাদি রিভার সিস্টেম আছে। রিভার সিস্টেম ডানে বায়ে করে আমরা পড়বো ম্যাপ পয়েন্টিং করে, চিন্তা করো না। গাছপালা বলতে গেলে যেহেতু সাব ট্রপিক্যাল জোন, উত্তরপ্রদেশের তলার দিক দিয়ে মধ্যপ্রদেশ দিয়ে তোমার চলে গেছে কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখার ঠিক ওপর দিকে রয়েছে, মানে সাব ট্রপিক্যাল জোনের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই কারণে গ্রীষ্মমণ্ডলীয় একটা আর্দ্র পর্ণমোচী টাইপের গাছপালা পাওয়া যাবে এখানে। গ্রীষ্মমণ্ডলের শুষ্ক পর্ণমোচী পাওয়া যাবে তোমার পশ্চিম দিক, যেখানে বিন্ধ্যাঞ্চল দিকটা, যেখানে বৃষ্টিপাত একটু কম হচ্ছে। আরও যদি কম যুক্ত চলে যাও একটুখানি রাজস্থানে একটা জায়গায় দেখতে দেয়, তখন তুমি এখানে পেয়ে যাবে কন্টকযুক্ত গাছপালা। বেশ কিছু লেক রয়েছে, হ্রদ, যে লেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেশের জন্য, যেমন কিথাম লেক, পরীক্ষায় খুব আসে, স্টার মার্ক দিয়ে রেখে দাও। কিথাম লেক কোন রাজ্যে রয়েছে? নাচন তাল বা নাচনি তাল বলা হয়, এটা কোন রাজ্যে রয়েছে? বেলাসাগর লেক, বরুয়া সাগর লেক, তাল, শিখা ঝিল, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেক। বাট কিথাম লেক, নাচনি তাল পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। বন্যপ্রাণী সংরক্ষণ, দুধওয়া, একটা মাত্র ন্যাশনাল পার্ক এখানে রয়েছে, দুধওয়া ন্যাশনাল পার্ক। আর দুধওয়া ন্যাশনাল পার্কের মধ্যেই যেমন কিষানপুর খেরি, ঠিক আছে, এই ধরনের কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, ঠিক আছে। কাটারনিয়া ঘাট, এই ধরনের বেশ কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। এছাড়াও পিলভিট টাইগার রিজার্ভ রয়েছে, পিলভিট টাইগার রিজার্ভ, আমনগড় টাইগার রিজার্ভ, সবই কিন্তু এই অঞ্চলের মধ্যে পড়ছে। এছাড়া
যেহেতু গঙ্গার অববাহিকা অঞ্চল, সমতল ভূমি পড়ে যাচ্ছে, তো ন্যাচারালি এখানে চাষবাস বেশ উন্নত মানের। ধান, গম, যব, বাজরা, ভুট্টা, মুগ, উড়ার, অরহর, ছোলা, আখ চাষের জন্য এই রাজ্য পপুলার। খনিজ পদার্থ অল্প পরিমাণে পাওয়া যায়, বাট মূলত সমভূমি অঞ্চল বলে সেখানে খুব বেশি পাওয়া যাবে না। বাট যেখানে যেখানে মালভূমি অঞ্চলের টাচ রয়েছে, যেমন রোহিলখণ্ড, বুন্দেলখণ্ডি যে অঞ্চলগুলো, সেখানে সেখানে মিনারেলস পাওয়া যায়, যেমন চুনাপাথর, ডলোমাইট, কাঁচাবালি, মার্বেল, বক্সাইড, নন প্লাস্টিক, ফায়ার ক্লে, ইউরেনিয়াম, ব্যারাইটস, ইডালুসাইট, এগুলো পাওয়া যায়। তো এই রাজ্যে মূলত পপুলার শিল্পগুলো হচ্ছে সিমেন্ট শিল্প, এছাড়া বনস্পতি তেল, যাকে ডালডা বলি বাংলা কথায় আমরা, এছাড়া সুতি বস্ত্র, সুতির সুতা, চুড়ি, কাঁচ শিল্প, চিনি, যেহেতু আখ চাষের উৎপাদন বেশ ভালো হয়, তো চিনি শিল্প বেশ পপুলার। অল্প বিস্তর যে পরিমাণ ভারতবর্ষে বাংলা, উত্তরপ্রদেশ, বিহার অঞ্চল জুড়ে পাট চাষ হয়ে থাকে, সেই জন্য জুট ইন্ডাস্ট্রিও এখানে বিখ্যাত। প্রধান হাতের কাজ কি আছে এখানকার মানুষজন কি করে? চিকনকারির কাজ। তোমরা লখনৌ যদি যাও, মেয়েরা তো নিশ্চয়ই জানো যে সেখানে সালোয়ার কামিজে তোমার এই চিকনকারির সালোয়ার খুব পপুলার। কামিজ যাকে বলা হয়, চিকনকারির কাজ, দড়ি কাজ, কাঠের খেলনা, আসবাবপত্র, মাটির খেলনা, দাড়ি, কার্পেট, সিল্ক, পিতলের জিনিসপত্রের জন্য পপুলার। প্রধান তীর্থস্থান অবশ্যই জানো, এখানে তীর্থস্থান বলতে গেলেই কাশী, বেনারস, এগুলোর নাম তো আসবে, প্রয়াগরাজ, কুম্ভ মেলার জন্য তীর্থস্থান, অযোধ্যা, মথুরা, এগুলো তোমার হচ্ছে গিয়ে মানে জায়গা যেখানে লোকে ঘুরতে যায়। এছাড়াও বেশ কিছু জায়গা আছে, যেমন শরীফ আছে, কালিয়ার আছে, শক্তিপীঠ আছে, নেমেশ্বরান্য আছে, বিন্ধ্যবাসীর মন্দির আছে, দেবী পাটন, মানে অনেকটা সেই রাজস্থান, গুজরাটের দিকে চলে যায়। এইসব জায়গাগুলো কিন্তু প্রধান স্থান হিসেবে বিখ্যাত। লোকগীতি, বিরহ, চৈতি, কাজরি, ফাগ, রসিয়া, আল্লাহা, ভগত, ভরতিহারি, এগুলো এখানকার ফোক সং। এখান থেকে মূলত পরীক্ষার জন্য লাগে কাজরি, আল্লাহা, ভরতিহারি, এইগুলো কিন্তু পরীক্ষা বেশি করে দেয়। চৈতিও আসে, আবার চৈতি অনেক জায়গায় দেখাও যায়, একটুখানি পাঞ্জাব হরিয়ানা ঘেঁষা, তো এই জন্য। বিরহরটা পরীক্ষা আসে, এটা বিহারে ঘেঁষায় একটুখানি। লোকনৃত্য, ফোক ডান্স যদি বলা হয়, চারকুলা, এটা বেশ আসে। কার্মা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ঘেঁষা জায়গায় যেখানে ট্রাইবাল লোক, তাদের জন্য এটা লোক ডান্স পারফর্ম করা হয়। পাণ্ডব, পায়ান্দা, থারু, ধোবিয়া, রাই, সাইরা, এ ধরনের ফোক ডান্স এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। মেলা উৎসব, স্বাভাবিকভাবে এই রাজ্যে যেহেতু তোমার গঙ্গাকে কেন্দ্র করে, মাইথোলজিকে কেন্দ্র করে নানা রকম মন্দির, তীর্থস্থান রয়েছে, ফেস্টিভ্যালটাও এখানে সেরকমভাবেই হবে। যেমন নাগপঞ্চমী, দশহরা, কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, গণেশ চতুর্দশী, বিজয়া দশমী, দীপাবলি, কার্তিক পূজা, মকর সংক্রান্তি, বসন্ত পঞ্চমী, যা যা হয় হিন্দু মাইথোলজিতে সবই আছে এখানে ভাই। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সংখ্যক যেহেতু মুসলিম ভাই বোনও রয়েছে, সেই কারণে সেখানে ঈদ, মহরম এগুলোও থাকবে। বড় ঈদ, ঈদের নববর্ষের দিন, গুড ফ্রাইডে, যারা নন কি বলবো, যারা আর কি খ্রিস্টিয়ানিটি, তাদের জন্য আছে ইস্টার, সব রকম উৎসবই এখানে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, সুতরাং উত্তরপ্রদেশ বা বারাণসী, কাশী, বারাণসী তো সর্বধর্মের সমন্বয়, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মের পীঠস্থান বলা যেতে পারে বারাণসীকে। সর্বধর্মের, সর্বলোকজনের, সমস্ত রকম ডাইভার্সিটি কালচারের, গঙ্গাকে কেন্দ্র করে, গঙ্গার অববাহকে কেন্দ্র করে সাধারণ মানুষের বর্ণময় জীবনের রূপ এই রাজ্যে পাওয়া যায়। এবার চলে আসি এই দুইয়ের মাঝখানে, যেটা আমি তোমাদের ম্যাপেই প্রথমে দেখাচ্ছিলাম, এই রকম জায়গা, একদিকে উত্তরপ্রদেশ জায়গাটা, আর একদিকে উত্তরাখণ্ড এই জায়গাটা। তাহলে এই যে মাঝখানে জায়গাটা, এই জায়গাটা তোমার হচ্ছে দিল্লি। দিল্লি তো বলি ঠিকই, কিন্তু দিল্লির বর্তমান নাম যখন লেখা থাকে এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। তাহলে স্যার ক্যাপিটাল রিজিয়ন মানে হচ্ছে দেশের রাজধানী অঞ্চল, জাতীয় রাজধানী অঞ্চল বলা হয় বাংলা কথায়। সেটা শুধুমাত্র কি দিল্লিতে রয়েছে না নিউ দিল্লিতে রয়েছে, নাকি তার আশেপাশে অনেকটা অঞ্চল নিয়ে রয়েছে? যেমন আমরা ঘুরতে গেলে অনেকে বলে থাকি কোত্থেকে আসছো, বাঙালি লোকজন বলে দিই কলকাতা, বাড়ি হয়তো পুরুলিয়া, বাড়ি হয়তো হচ্ছে কি কৃষ্ণনগর, শান্তিপুর কিংবা বনগা, বলে দিই কলকাতা, তাই না? তো ওই রকম ব্যাপার। তো দিল্লি আসলে দিল্লি নাকি এনসিআর জিনিসটা কি, তো সেটাকে আমরা এবার এক ঝলকে দেখে নেব। হোয়াট ইজ এনসিআর? যারা পরবর্তীকালে ভাবছো যে আমি আইএস হয়ে যাব, তারা দেখে নাও আইএস হওয়ার জন্য কোথায় যেতে হবে, কীভাবে কাজকর্ম করতে হবে। জাতীয় রাজধানী অঞ্চল, জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিআর
দিল্লিকে কেন্দ্র করে একটি সমন্বিত পরিকল্পনা অঞ্চল, মানে একটা প্ল্যান সিটি, যেটা দিল্লি বেসড। এটি তার শাসন ও পরিকল্পনা মডেলের ক্ষেত্রে অনন্য, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে করা হবে এবং প্ল্যান সিটি কি করে এটাকে একটা মিউনিসিপ্যাল কমিশনের মধ্যে কিভাবে আনবে, তার জন্য একটা কেন্দ্রীভূত অঞ্চল, যেখানটায় দিল্লি বেস একটা সিটি, যেটা এক্সটেন্ডেড এরিয়া। কোন কোন এরিয়া এটা? তার আয়তন হচ্ছে প্রায় 55,083 বর্গ কিলোমিটার বা 55,083 স্কোয়ার কিলোমিটার এরিয়া। বর্তমানে যদি 2011 সালে লাস্ট যে সেন্সাস প্রকাশিত হয়েছিল, এই সেন্সাস অনুযায়ী দেখা যাবে তৎকালীন সময়তেই দিল্লিতে বসবাস করত জনসংখ্যা হচ্ছে প্রায় 4,60,00,000 লোক, তার কিছু বেশি, ছাড়া কম নয়। তাহলে 2025 সালে তুমি ভাবো 14 বছর পর আরো কত সংখ্যা বাড়বে। সুতরাং বিশ্বের মধ্যে জনবহুল যে শহরগুলো রয়েছে, তার মধ্যে ভারতবর্ষের একদম কেন্দ্র বা রাজধানী অঞ্চলে যে জনবহুল হবে তা অপেক্ষা রাখে না। এবার যদি একটা রাজধানী অঞ্চল, যেখানে সমস্ত দেশের মানুষজন এসে তার কাজকর্ম, জীবন ধারণের জন্য, জীবিকা নির্বাহের জন্য আসবে, তাহলে সেই অঞ্চলটা শুধুমাত্র একটুখানি জায়গার মধ্যে আবদ্ধ রাখলে মুশকিল। তাই জন্য সেই জায়গাটাকে কি করা হয়েছে? এক্সটেন্ড করা হয়েছে, গ্রেটার দিল্লি করা হচ্ছে। তাই জন্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নকে বাড়ানো হচ্ছে। কিভাবে বাড়ানো হচ্ছে? এই জন্য আশপাশের যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকে অল্প অল্প পরিমাণে এলাকা নেওয়া হয়েছে। দিল্লি তো ছিলই, তার সঙ্গে হরিয়ানার কিছু অংশ নেওয়া হয়েছে, উত্তরপ্রদেশের কিছু অংশ নেওয়া হয়েছে এবং রাজস্থানের কিছু অংশ নেওয়া হয়েছে। তার মানে দিল্লি তো এইটুকু, দিল্লির আশপাশ থেকে উত্তরপ্রদেশের এতখানি অংশ নেওয়া হয়েছে, হরিয়ানার এতখানি অংশ নিয়ে নেওয়া হয়েছে, রাজস্থানের বেশ কিছু অংশ নেওয়া হয়েছে, দিয়ে পুরোটাকে মিলিয়ে করে দেওয়া হয়েছে এনসিআর। এই যে নয়ডা বলা হয়, নয়ডা দিল্লি, নয়ডা তো প্রপার দিল্লি নয়। গুরগাঁও বলা হয়, তো প্রপার দিল্লি নয়, গুরগাঁও তো হরিয়ানার সাইডে। সুতরাং এরকম ভাবে এলাকা বাড়িয়ে বাড়িয়ে করা হয়েছে। সুতরাং এই যে এনসিআর, এর মধ্যে টুকরো টুকরো শহর রয়েছে, যেমন কলকাতা, আশপাশ দিয়ে তোমার কি রয়েছে? বিধাননগর, উল্টোডাঙ্গা, বা তার আশপাশে তোমার কি রয়েছে? বেহালা, তার আশপাশে তোমার কি রয়েছে? তোমার দমদম। এই যে এলাকাগুলোকে নানা হচ্ছে, এখন তো সাউথের দিকে গড়িয়া অব্দি কলকাতা বলে দেওয়া হয়। সুতরাং এগুলো তো প্রপার কলকাতা নয়, কিন্তু গ্রেটার কলকাতাটা বড় হচ্ছে, তো বারাসাতেও এখন কলকাতার পিনকোড দিয়ে দেওয়া হয়। সুতরাং দিল্লিটাতেও বেশ কিছু এই যে এনসিআর যার আশপাশ থেকে জায়গাটা নেওয়া হলো, সেখানে বেশ কিছু জায়গা নেওয়া হয়, বেশ কিছু শহরও আছে ইনক্লুড, যেমন মানে সাব আরবান রিজিয়ন। দিল্লি তো আছে, তার সঙ্গে গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদ, মিরাট সবই কিন্তু দিল্লির উপবর্তী, পার্শ্ববর্তী অঞ্চল এবং ইম্পর্টেন্ট শহর। তো দিল্লিকে যেহেতু জনসংখ্যার ভিড় বাড়ছে, দেশের রাজধানী অঞ্চল, স্বাভাবিকভাবে পরিকাঠামো ডেভেলপ করতে হবে, সেই জন্য এলাকাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্ল্যান্ড ওয়েতে বাড়ানো হয়েছে। 1985 জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা বোর্ড এবং সেই নিরিখে একটা আইন পাশ করা হয় এবং তার মাধ্যমে এই কনসেপ্টটা এস্টাবলিশ করা হয় যে দিল্লি ও আশপাশের যে উপনগরীগুলো রয়েছে, এবং নয়ডা, মিরাট, এগুলো দেখলাম আমরা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, এগুলোকে নিয়ে এনসিআর বা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন তৈরি করতে হবে। মূলত যদি প্রেক্ষাপট দেখে নিই গল্পের, তাহলে দেখতে হবে জার্নিটা শুরু হচ্ছে 1947 থেকে 1960 এর সময়। ভারতের স্বাধীনতার পর দিল্লি দ্রুত বৃদ্ধি পাচ্ছিল সেই সময়, এবং সেই জুড়ে সেই সময়তে কি হচ্ছিল, সারা দেশে যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে যাচ্ছে, পাকিস্তান, ইন্ডিয়া হচ্ছে, সেই নিরিখে সারা দেশ জুড়ে মানুষ কিছু সেটেলমেন্ট করছিল কাজের জন্য। তখন তো ভারতবর্ষে সবে জন্মগ্রহণ করেছে, অর্থনীতি ভঙ্গুর, মানুষজন তখন বিভিন্ন জায়গায় নতুন করে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করে, যাতে তারা নতুনভাবে জীবিকা নির্ধারণ করতে পারে। সেই যখন এরকম সমস্যা হচ্ছে, যখন অভিবাসন বা রিসেটেলমেন্টের যখন সমস্যা আসছিল, সেই সময় এই শহরের ওপর চাপ বাড়ছিল, ভারতবর্ষের রাজধানীর ওপর চাপ বাড়ছিল। সেই নিরিখেই সেই রাজধানীকে নতুন করে সাজানো, গোছানো, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা দরকার পড়ছিল বলেই এই ডেভেলপমেন্টের ব্যাপারগুলো আসছিল। সেই নিরিখে 1970 সালে কি হয়, দিল্লির নগর বিস্তার করা হয়েছিল হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে কেন্দ্র করতে করতে। 1985-এ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা বোর্ড বা এনসিআর বি একটা কেন্দ্রীয় পার্লামেন্টারি আইনের মারফত জারি করা হয়, এবং তারপর এনসিআরকে আরও প্ল্যান্ড ওয়ে তৈরি করার জন্য প্রচেষ্টা করা হয় বা তৈরি হয়েও থাকে। ঠিক এনসিআর তৈরি হচ্ছে তাহলে এটা আইনের দ্বারা,
এনসিআর দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের বেশ কিছু নগরকে কেন্দ্রীভূত করে ইনক্লুড করে নেওয়া হয়। এর মাধ্যমে মূল যে শহর বেশ অঞ্চল সেটা যেমন থাকছে, তেমন সাবারমান রিজিয়ান থাকছে। সাবারমান বলতে আধা নগর, পুরোপুরি শহর নয়। আর বেশ কিছু পিছিয়ে পড়া গ্রামীণ অঞ্চলকে ইনক্লুড করে নেওয়া হচ্ছে। যেমন এখন নিউ টাউন রাজারহাট কলকাতা বলা হয়, কিন্তু ও তো ভাঙড়ের পাশেই, ও তো একদম জঙ্গলের মধ্যে ছিল। কিন্তু ওখানেও কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে। কলকাতাতে যেমন হচ্ছে তেমন সেরকমভাবে বোঝানোর চেষ্টা করছে। তো বেশ কিছু নগর, আধা নগর এবং যেগুলো পিছিয়ে পড়া গ্রামীণ অঞ্চল সেগুলোকে ইনক্লুড করে ওই দিল্লিকে আর একটু বড় করে পরিকাঠামোগতভাবে ডেভেলপ করার চেষ্টা করা। তো ন্যাচারালি দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি এর মূল কেন্দ্র, ঠিক আছে। তো দুই, হরিয়ানা 13খানা জেলা এর মধ্যে ইনক্লুড হয়ে যায় এনসিআর এর মধ্যে, যেমন গুরুগ্রাম, ফরিদাবাদ, রোহতাক, সোনিপত, পানিপত, এগুলো সবই কিন্তু দিল্লি এনসিআর এর মধ্যে পড়ে যায়। উত্তরপ্রদেশে যে 8খানা জেলা এর মধ্যে অন্তর্ভুক্ত, যেমন নয়ডা, তার আসল নাম কি গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, মিরাট, মুজফ্ফরনগর, হাপুর, এগুলো সবই কিন্তু উত্তরপ্রদেশের, এগুলো এনসিআর এর মধ্যে ইনক্লুড। রাজস্থান 2খানা জেলা নিয়ে এর মধ্যে ইনক্লুড হয়ে রয়েছে, যেমন আলোগড়, ভরতপুর, সবই কিন্তু এনসিআর ইনক্লুডেড জায়গা, ঠিক আছে। সবটা মিলিয়ে এই পার্টিকুলার এনসিআর তৈরি হচ্ছে। আর এনসিআর বা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা জাতীয় রাজধানী অঞ্চল যখন তৈরি হচ্ছে, তার সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য হবে, পরিকাঠামোর উন্নয়ন হবে এবং সেখানে শিল্প হবে। সেই নিরিখে এই রাজ্য অর্থনৈতিকভাবে, এই পার্টিকুলার রাজ্য তো নয়, কেন্দ্র শাসিত একটা অঞ্চল, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেখানে দেশের অর্থনীতিতে জিডিপি বাড়াতে সাহায্য করবে। বেশ কিছু রিয়েল এস্টেট আসবে, প্রোডাকশন আসবে, আইটি হাব তৈরি হবে, সেরকমভাবে এডুকেশন সেক্টর আসবে। এই যে তোমরা এখন দিল্লির স্যার, দিল্লির ম্যাডাম, এই যে কাণ্ডগুলো হচ্ছে সবই তো এডুকেশন সেক্টর ডেভেলপ হচ্ছে, পরিষেবার ডেভেলপ হচ্ছে সেই অঞ্চলগুলোতে। তো দেশের রাজধানী, ব্রিটিশ পিরিয়ডে যখন কলকাতা যখন দেশের রাজধানী ছিল, ন্যাচারালি কলকাতাতে কি হয়েছে, স্কুল কলেজ তৈরি হয়েছে, তখন বাঙালি বুদ্ধিজীবী ছিল। এখন বাঙালি বুদ্ধিজীবী নিয়ে গারল হয়ে যাচ্ছে। কি তার কারণ, যেখানে দেশের রাজধানী সেখানে চর্চা বেশি, ইনভেস্টমেন্ট বেশি, গুরুত্ব বেশি সেখানকার লোকজনের, তাই সেই জায়গাটা এগিয়ে যায়। আজকে 1947-এর পর ব্রিটিশরা যখন এখানে চলে যাচ্ছে, ন্যাচারালি এই রাজ্যে কোনো রকমভাবে ফান্ডিং আসেনি, বরং আমরা ধর্মের নিরিখে বারবার করে ভাগ হয়ে গেছি। 1905 সালে ভাগ হয়ে গেছিলাম বঙ্গভঙ্গের জন্য, পরে 1947-এ আবার বাংলাদেশ ভাগ হয়ে গেল, আমরা ধর্মের নিরিখে ভাগ হয়ে যাচ্ছি। উল্টে ফান্ডিং চলে যাওয়ার জন্য গঙ্গার আশপাশ, গঙ্গা বলতে হুগলি, এই আশপাশ দিয়ে এই তদানীন্তন অঞ্চলে যে জুট মিলগুলো ছিল, সেই জুট মিলগুলো একের পর এক বন্ধ হয়ে যায়। নতুন করে মিল ইন্ডাস্ট্রিগুলো আর ইনভেস্টমেন্ট করে না। ন্যাচারালি কি হয়, এখানে ইন্ডাস্ট্রি নেই, তারপরে তো মাতব্বররা আছেই, করাপশন, আর তো কাটমানি, অনেক কিছু কাণ্ড আছেই। রাজ্য অন্ধকারের দিকে চলে যাচ্ছে। দিল্লিতে ডেভেলপ হচ্ছে, তার কারণ কি, দেশের রাজধানী, এখানে মানে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল লেভেলে সমস্ত ইনভেস্টমেন্ট আসছে। দেশের রাজধানী অঞ্চল যা হলে যা হয়, সেটা ডেভেলপ হবেই। সেই অঞ্চল হিসাবেই কিন্তু গুরুগ্রাম অঞ্চল, তাকে গুরগাঁও বলা হয়, অনেকটা আইটি হাব হিসাবে সারা বিশ্বের মধ্যে অনেকটা নাম করে ফেলে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সেখানে রয়েছে। নয়ডা কিরকম ভাবে আইটি হাব, রিয়েল এস্টেট, ইলেকট্রনিক্স জিনিস প্রোডাকশন বেড়ে যাচ্ছে। ফরিদাবাদ, প্রচুর লোক ওখানে থাকছে কেন, কারণ ওখানে প্রোডাকশন আসছে, ওখানে কি বলবো, এমপ্লয়মেন্ট হচ্ছে, শিল্প শহর হচ্ছে হরিয়ানার ফরিদাবাদ, ঠিক আছে। যারা যারা তোমরা এসএসসির ফেস দিয়ে যাও, তো অনেকগুলো ডিপার্টমেন্টে ফরিদাবাদে পোস্টিং রয়েছে তোমার ডাইরেক্ট, গাজিয়াবাদ, ফরিদাবাদ, ঠিক আছে। তো বেশ কিছু পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট আসছে বলে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্টগুলো হচ্ছে এবং ভিড়ের চাপটাও ওইখানেই বাড়ছে। জেনারেলি পলিউশনটাও বাড়বে, সেই কারণে পলিউশনটাও হয়। ওভারঅল আমরা ভারতবর্ষের এই যে রাজধানী অঞ্চল, যাকে আমরা এনসিআর বলছি, এইটা দুই, পাহাড়ের বুকে উত্তরাখণ্ড আর শিবালিক পর্বতের তলার দিকে গঙ্গার অববাহিকা অঞ্চলে ইউপি অঞ্চল, যার তলা দিয়ে এই বিন্ধ্য অঞ্চল রয়েছে। এই ডাইমেনশনটা দেখে নিলাম, যা বলতে পারো ভারতবর্ষের সেন্টার পয়েন্ট। এই তিনখানা রাজ্যের আজকে আমরা তিনখানা রাজ্য এবং দুখানা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তার গল্প পড়লাম ডিটেইলে। অর্থাৎ আমরা কিন্তু এরকম ভাবেই প্রতিটা রাজ্যের ইন ডিটেল আলোচনা করছি, যেখানে বার্ডস ভিউতে প্রতিটা বিষয় জানার আগে আমরা ওভারঅল ভারতবর্ষ কিন্তু পাখির চোখে। যারা স্বপ্ন দেখছো সিভিল সার্ভিস হবে, তাদের স্বপ্নকে কোনো রকমভাবে বাঁধন দিয়ে আগলেও না, বাট বাঁধন ছাড়াও তুমি উঠতে চাও,
দুম করে পড়ে যেতেও পারো, তার তোমার ডানাতে কিন্তু শক্ত করার চেষ্টা করো, ডানাতে শক্তিশালী করো, তারপর যত খুশি তুমি, ঠিক আছে? সুতরাং ওড়ার চেষ্টা করা খুব ভালো, ডানা শক্ত করতে গেলে এরকমভাবে চর্চা করতে হবে, এরকমভাবেই রেয়াজ করতে হবে, কারণ সিভিল সার্ভিস মিনস সিভিল সার্ভিস, ডাব্লিউবিসিএস মিনস ডাব্লিউ। আজকে অবধি রাখলাম, পরের দিন প্রসেস। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।